২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যা এবছরে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১,২২১ জন। বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮ জন এবং উত্তর সিটিতে ২০৬ জন। আর নিহতদের মধ্যে ৫ জনই ঢাকার দক্ষিণ সিটির, বাকি ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তরের এবং অন্য ২ জন বরিশাল ও খুলনা বিভাগের। ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,০৯০ জন, মোট ছাড়পত্র পেয়েছেন ২৬,৩৩১ জন। উপসর্গ থাকার পরও NS1 পরীক্ষায় শনাক্ত হচ্ছে না ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন, উন্নত মানের কিট ব্যবহার না করাই এর কারণ। ফলে মৃত্যুসহ নানা ঝুঁকিতে পড়ছেন রোগীরা। ডেঙ্গু ভাইরাসের সবচেয়ে ভয়াবহ ধরন ডেন 2তেই বেশি আক্রান্ত হচ্ছে মানুষ। কিছুদিন ধরেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোগীর সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চলতি বছর প্রাণহানি ছাড়িয়েছে ১৫০। এর মধ্যে শনিবার একদিনে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়। আগস্ট থেকে অক্টোবরকে ডেঙ্গুর পিক সিজন বলা হয়। বৃষ্টি, এডিস মশার ঘনত্ব সহ নানা বিষয় বিবেচনায় ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের মাস সেপ্টেম্বর। তবে অক্টোবরেও থাকবে এর প্রকোপ। চিকিৎসকরা বলছেন, অনেক সময় পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে না, ফলে শেষ মুহূর্তে হাসপাতালে গিয়েও তেমন কিছু করার থাকে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে NS1 নেগেটিভ হওয়ার কারণে অনেকগুলো রোগী বাসায় থেকে যায়, বাসায় স্টে করে, এবং যখন আমাদের কাছে আসে একদম খারাপ অবস্থায় আসে। ব্লিডিং নিয়ে আসে, প্রেশার নাই, আপনার পালস নাই, বুকে পানি, পেটে পানি, অজ্ঞান, কিছু নেই। আমাদের কমিউনিটিতে এখন বলছি সবচেয়ে বেশি সেরোটাইপ 2 আর সেরোটাইপ 3 আছে, এবং এই সেরোটাইপ 2 সেন্সিটিভিটি বলা হচ্ছে অনেক কম NS1 কিটে। ডেঙ্গু রোগ ডায়াগনোসিসের জন্য NS1-এর উপর টোটালি ডিপেন্ড করি না। আমরা এখন খুঁজি ওয়ার্নিং সাইন আছে কিনা, আমরা এখন খুঁজি প্লাজমা লিকেজ হয় যখন, তখন কিছু কিছু সাইন সিমটম পাই আমরা। সাধারণ মানুষের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়নি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল এবং যত্নশীল হওয়া উচিত, কারণ ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাংলাদেশে বাড়তেছে। বমির সাথে ব্লিডিং হতো, তারপর গাম ব্লিডিং হতো, দাঁতের প্রতিটা মাড়িতে রক্ত বের হতো। তবে সিটি কর্পোরেশনের দাবি, তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। ফগিং করছে, লার্ভিসাইডিং করছে, এইভাবে অ্যাকশন আমাদের চলছে। কিছু মেশিনপত্র, আমাদের ইকুইপমেন্টস ডিস্ট্রয় হয়েছে, বাট আমরা সেটাকে রিপ্লেস করতে সক্ষম হয়েছি। ফুল সুইংয়ে আমাদের কাজ অন আছে। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, দ্রুত ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে হয়তো ভবিষ্যতে মহামারীতে রূপ নিতে পারে। তাই দ্রুত এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, ডিএনসিসি হাসপাতালে এই মুহূর্তে কতজন ভর্তি আছেন ডেঙ্গু রোগী, আর সাধারণত রোগীরা কী ধরনের জটিলতা নিয়ে আসছেন? জি, মূলত যেটি আমরা আমাদের প্রতিবেদনও দেখছিলাম, রাজধানী সহ সারা দেশেই ডেঙ্গু রোগীর সংখ্যা যেমন বাড়ছে, এবং আজকে পর্যন্ত এখন পর্যন্ত সারা দেশে ৮৬০ জনের তথ্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে যেটি পেয়েছি, রোগী কিন্তু ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী কিন্তু ভর্তি আছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে। এখন পর্যন্ত আমরা যতদূর খবর পেয়েছি ১৯১ জনের মতো আক্রান্তের খবর আছে, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৮১ জনের মতো রোগী আছে, যাদের বেশিরভাগ অনেক রোগী আছে ডেঙ্গুর জন্য ডেডিকেটেড যে হাসপাতাল রয়েছে মহাখালীর যেই ডিএনসিসির যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে। এবং এই হাসপাতাল কিন্তু প্রতিনিয়তই আমরা দেখছি রোগীর সংখ্যা যেমন বাড়ছে এবং রোগীর স্বজনরাও কিন্তু আসছে, এবং অনেকেই জটিলতা নিয়ে আসছেন, যেটি দেখা যাচ্ছে পরীক্ষায় কিন্তু ডেঙ্গুর যে প্রবণতা এবং ডেঙ্গুর যে সিমটমগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে ধরা পড়ছে না। ধরা না পড়ার কারণে অনেক ক্ষেত্রে জটিলতা দেখা যাচ্ছে, অনেকের দেখা যাচ্ছে প্লাটিলেট কমে যাচ্ছে, এবং শেষ সময় এসে সেটি ধরা পড়ার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে, এমনটাই কিন্তু চিকিৎসকেরা বলছেন। এর মধ্যে যেটি দেখা যাচ্ছে আজকে এখন পর্যন্ত আমরা যতদূর গেল ২৪ ঘন্টার খবর পেয়েছি, প্রায় ৭ জনের মৃত্যুর খবর কিন্তু রয়েছে। সেই সাথে
এখন পর্যন্ত আজকে 860 জনের আক্রান্তর খবর আছে সারা দেশে। এছাড়া আমি যদি একটু হাসপাতালের পরিস্থিতি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন হাসপাতালের করিডোর জুড়ে যারা আসলে অপেক্ষা করছেন এরা সবাই তাদের স্বজনদের নিয়ে যেমন উদ্বিগ্ন, এবং বিভিন্ন রাজধানীর বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা ছাড়াও ঢাকা নিকটবর্তী যারা আছে তারাও কিন্তু এখানে বিশেষায়িত সেবার উদ্দেশ্যেই বা প্রত্যাশায় কিন্তু এখানে এসেছেন, এবং সেই অনুপাতেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিগত দিনের যে অভিজ্ঞতা রয়েছে সেই আলোকেই কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখানে ঢেলে সাজানো হয়েছে। এবং বলা হচ্ছে যে ডেঙ্গুর যেসব সিমটমগুলো রয়েছে সেগুলো দেখা মাত্রই যেন সাধারণ মানুষ যারা আছেন তারা যেন দ্রুত সম্ভব হাসপাতালে এবং নিকটস্থ সেবা কেন্দ্রে যান এবং ডেঙ্গু পরীক্ষা সহ অন্য যে আনুষঙ্গিকতা আছে সেগুলো যেন তারা যাচাই করেন। সেই সাথে এখানে যেটি বলা হচ্ছে সারা দেশে যেহেতু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস ডেঙ্গু আক্রান্ত এবং ডেঙ্গু বংশবিস্তার সহ এই সময়টা খুব পিক সময়, এই সময়টার বিবেচনায় কিন্তু আসলে সকলকে যেমন সতর্ক করতে বলা হচ্ছে এবং নিজের বাসা এবং চারপাশের আঙ্গিনা সহ সম্ভাব্য যেসব জায়গায় ডেঙ্গু বিস্তার করতে পারে সেসব জায়গায় সতর্ক অবস্থানে থাকার কথাই কিন্তু চিকিৎসকরা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। এখন পর্যন্ত এই বছর 150 জনের মৃত্যুর খবর আছে এবং 28,000-এরও বেশি মানুষ এবছর জানুয়ারি থেকে। নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডেঙ্গু নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানার যে উপসর্গ থাকলেও আমরা দেখছি যে অনেক সময় পরীক্ষায় নেগেটিভ আসছে, এক্ষেত্রে কি ধরনের সতর্কতা নেওয়া দরকার? ধন্যবাদ। যেহেতু ডেঙ্গুর মৌসুম চলছে, যদি বর্ষা মৌসুমে চলে তারপর কিন্তু এই সময়টা দেখা যাচ্ছে আগস্ট সেপ্টেম্বরে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা বাড়ে প্রতি বছরই। কারণ এই যে থেমে থেমে বৃষ্টিপাত কিন্তু এটা প্রধান কারণ। আপনারা জানেন যে রিসেন্টলি থেমে থেমে বৃষ্টিপাতটা হচ্ছে এবং প্রত্যেকটা হাসপাতালে কিন্তু আলাদা করে ডেঙ্গু কর্নারটা খোলা আছে। যেহেতু উপসর্গটা চেঞ্জ কিন্তু 2023 সালে আপনারা জানেন ধরনটা একদমই চেঞ্জ হয়ে গেছে। অনেকে জ্বর, কাশি টাশি কিছুই থাকে না, সে টেরও পায় না তার ডেঙ্গু হয়েছে। সে কারণে যদি একটু মনে হয় স্বাভাবিক জীবনযাত্রা একটু ব্যাহত, হয়তো পেটে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং শুধু প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ খাবে না। এবং শুরুতে চিকিৎসকের পরামর্শ যদি নিয়ে থাকে তাহলে এই ডেঙ্গু পেশেন্টটা সে কিন্তু হলো যে মৃত্যু ঝুঁকিটা অনেকটা কমে আসে। শুরুতে সে কি করবে, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে মেইন চিকিৎসা কিন্তু তরল পদার্থতা, মানে বেশি পরিমাণে জলীয়, মানে ফ্লুইড ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, সেটা যদি ঠিক মতো সে মেনটেন করে তাহলে কিন্তু পেশেন্টটা কিন্তু খারাপের দিকে যায় না। যদি ডেঙ্গুকে আক্রান্ত হয়ে থাকে বাসা থাকতে পারবে, সেক্ষেত্রে তার খাবারটা এই যে বিশুদ্ধ পরিমাণে খাবার পানি অথবা ওরসালাইন অথবা যে কোনো ফলের রস, মানে যে কোনো ধরনের জুস টুসে বেশি পরিমাণে খাবে। এবং তাকে খেয়াল রাখতে হবে তার কি বমি হচ্ছে কিনা, পেটে ব্যথা করছে কিনা অথবা মাথা খুব ঝিমঝিম করছে কিনা। এগুলো বিভিন্ন ধরনের কিন্তু উপসর্গগুলো আছে যেগুলো আমরা ওয়ার্নিং সাইন বলি। সেগুলো যদি মনে করে তো চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হবে। আদার্স পেশেন্টে কিন্তু বাসা চিকিৎসা নিতে পারে, বাসা ভালো থাকতে পারে। ডাক্তার আয়েশা, আপনি বলছিলেন যে 2023 থেকে কিন্তু হচ্ছে ডেঙ্গুর ধরন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, অনেক ক্ষেত্রে উপসর্গও থাকছে না। সেক্ষেত্রে আসলে যারা রোগী তারা বুঝবেন কি করে যে কোন ধরনের জটিলতা হলে হাসপাতালে যাবেন? আচ্ছা, সেক্ষেত্রে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। যেহেতু উপসর্গটা চেঞ্জ হয়ে গেছে, অনেকে জ্বর থাকে না, যেটা আগে ছিল। ডেঙ্গুর ক্ষেত্রে হলো যে প্রচন্ড ফিভারটা থাকে 102-3। যদি পেশেন্ট যদি মনে করেন যে তার হালকা একটু মাথা ব্যথা অথবা একটু হালকা কাশি অথবা তার হলো যে লুজ মোশন হচ্ছে বা পাতলা পায়খানা যেটাকে আমরা বলি, এই ধরনের যদি কোনো উপসর্গ থাকে, এই মানে কিছু থেকে থাকে হয়তো বা হালকা জ্বর, সেটারও পাচ্ছে না, যদি একটু স্বাভাবিক জীবন থাকে ব্যাহত হচ্ছে, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিবে এবং ডেঙ্গু টেস্টটা করবে। অনেক ক্ষেত্রে 3 দিন পরে টেস্ট করলে নেগেটিভ আসে, সেক্ষেত্রে আমরা সিবিসি কাউন্টার দিই, কমপ্লিট ব্লাড কাউন্টার, যেখানে আমরা দেখি যে প্লেটলেট কাউন্টিং মেটাকাটাকা ঠিক আছে কিনা। ওইটা দেখার পর তাকে আমরা পরামর্শ দিই বাসায় থাকবে নাকি চিকিৎসকের কাছে যাবে। প্রথমে চিকিৎসকের পরামর্শ নিলে পেশেন্ট যদি বাসায় থাকে এবং সে যদি মনে করে হঠাৎ করে তার খুব বেশি প্রচন্ড পেটে ব্যথা করছে অথবা তার বমি হচ্ছে অথবা খুব বেশি লুজ মোশন হচ্ছে, তাৎক্ষণিক তখন ভর্তি হওয়া তার দরকার পড়ে। আদারওয়াইজ কিন্তু সে বাসা চিকিৎসা নিতে পারে। বুঝতে পেরেছি। আরেকটি বিষয় যে অক্টোবরেও ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে এমনটি আশঙ্কা করা হচ্ছে, এটি মোকাবিলায় হাসপাতালগুলোতে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? জি, ধন্যবাদ। জানেন যে ডেঙ্গু তো আসলে প্রতি বছরই থাকে, হয়তো কম বেশি। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা হাসপাতাল, জেলা উপজেলা পর্যায়ে, সরকারি পর্যায়ে প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গুর কিন্তু কর্নার আছে। পেশেন্ট আসলে তার চিকিৎসা দেওয়ার মধ্যে কিন্তু সব জায়গায় আমরা কিন্তু প্রস্তুত আছি, কিন্তু পেশেন্টকে বুঝতে হবে যখন সে খারাপের আগেই যেন হাসপাতালে চলে আসে।
পেশেন্ট যখন হাসপাতালে আসে তখন এত বেশি খারাপ পর্যায়ে আসে, শকে চলে যাচ্ছে, পেশেন্টটা কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেক বেড়ে যাচ্ছে। এই কারণে শুরুতে যখন সেই চিকিৎসকের পরামর্শ নেবে, যে কোনো সময় সে যে কোনো হটলাইন সেবা আছে, চাইলে কিন্তু ফোন করে সে আসতে পারে, সেই চিকিৎসকের পরামর্শ নিলে পেশেন্টটা কিন্তু ঝুঁকিটা অনেকটাই কমে আসে, মৃত্যু ঝুঁকিটা, পেশেন্টটা সুস্থ থাকতে পারে। এবং সবার খেয়াল রাখতে হবে ডেঙ্গুর যে বংশ বিস্তারটা সেটাকে সবার আগে রোধ করা দরকার। জি, ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছে পরের খবরটিতে। সংবিধান সংশোধন করার অধিকার শুধুমাত্র নির্বাচিত রাজনৈতিক সরকারের আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির DRU-তে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভায় ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পরিবারের জন্য বীর ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, এই অন্তর্বর্তী সরকারের অনেকে 111-এর সরকারের সাথে জড়িত ছিল, তাদের বিষয়ে সতর্ক হওয়া উচিত। হাফিজ উদ্দিন বলেন, উপদেষ্টাদের উচিত জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করা। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের, এই কথাটি ভুলে যাবেন না। যতই PhD ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনার সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনার সুপারিশমালা দিতে পারেন, রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে, এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না, এ তথ্য দিয়েছেন LGRD মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা AF হাসান আরিফ। দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে তিনি জানান বিষয়টি দুদকের কাছে তুলে ধরা হয়েছে। এছাড়া ব্যাংকের সম্পত্তি দখল হয়ে আছে বলেও জানান তিনি। বলেন, ব্যাংকের প্রকৃত সুবিধা যাতে সমবায়ীরা পায় সেদিকে দৃষ্টি দেওয়া হবে। সভায় বক্তারা পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে তা তুলে ধরেন। এদিকে সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক বলেন, নারায়ণগঞ্জ কোঅপারেটিভ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় সমবায় ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত কিনা তা তদন্ত শেষে জানা যাবে। তদানীন্তন মার্কেট প্রাইসে এটাকে বিক্রি করা হয়েছিল এবং সেই ব্যালেন্স টাকাটাও আর ব্যাংকের খাতে জমা পড়েনি। দুদকের কাছে এই বিষয়টা তুলে ধরা হয়েছে আর কি। তারা হয়তো তদন্ত করে যেটা পাবে, যারা এখানে কালপিট তাদের চেহারাটা বেরিয়ে আসবে আর কি। ব্যাংকের যে টাকাটা ব্যাংকের টাকা দিয়ে নিতে, যার জন্য এখানে যখন তারা ছিল ওই সেকশন তারা চালাইতো, তারা এটা অন দ্য স্পটে বুঝতে পারে নাই। কেন কাস্টমার দিতেছে, টাকা নিতেছে, আমার গোল্ড নিতেছে, টাকা দিতেছে, গোল্ড দিয়ে ক্লিয়ারেন্স হয়, গোল্ড নিয়ে যেতেছে, টাকা দিতেছে। এই জন্য তখন এটা আদৌ কি ঋণ গ্রহীতা নিতেছে না অন্য কেউ নিতেছে, তখন তো অন দ্য স্পটে বুঝে নেয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে কমিশনের অপেক্ষায় বসে থাকবে না সরকার। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরো বলেন, ক্ষমতা ছাড়ার আগে শেখ হাসিনা 2 সপ্তাহে কমপক্ষে 1000 মানুষকে হত্যা করেছেন। তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরতে মতবিনিময় সভার আয়োজন করে এনজিও বিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার, এনজিওদের সহায়ক ভূমিকা শিরোনামে এ আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে, তথ্য অধিকার আইন সংস্কার করতে হবে। এক কর্তৃত্ববাদ থেকে দেশ আরেক কর্তৃত্ববাদে যাচ্ছে কিনা সে প্রশ্নও তোলেন তিনি। আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা এক ধরনের কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার শঙ্কা আছে। এমন কথা বলা হচ্ছে আজকে 2 দিন পর হয়তো এনজিওর কাছে নির্দেশনা আসতে পারে, লিখিত বা অলিখিত, যে যারা নারী অধিকার ভিত্তিক কাজ করে, ওদের আদিবাসী অধিকার ভিত্তিক কাজ করে, জেন্ডার ডাইভার্সিটি নিয়ে কাজ করে, যারা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের যারা মাইনরিটি তাদের অধিকার নিয়ে কাজ করে, তাদের ফান্ড রিলিজ করা যাবে না, এই নির্দেশনা আসতে পারে। So we have to be all very careful. তথ্য অধিকার নিশ্চিতের আন্দোলন ঝিমিয়ে পড়েছে মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, তথ্য অধিকার ঠিক না থাকলে কোনো অধিকারই নিশ্চিত হবে না। এখন সমস্যাটা হয়েছে কি, যখন এই আইনটা হয়, এই আন্দোলনের সাথে শাহিনা আপা কারেক্টলি বলেছে, আমি ইনভলভ ছিলাম,
ঢাকার বাইরে বিভিন্ন পরামর্শমূলক সভা হয়েছে, অন্তত 2 জায়গায় গিয়েছিলাম মনে আছে। তারপর কেন জানি আমাদের আন্দোলনটা ঝিমিয়ে গেছে। আমরা বদিউল আলম মজুমদার ভাই কারেক্টলি বলেছে, আমরা তথ্য অধিকারকে একটা আন্দোলনে রূপান্তরিত করতে পারি নাই। আপনাদের একটা জিনিস বলে দেই যে আপনারা সংস্কার কমিশন হবে, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে, আমরা কিন্তু এই জন্য বসে থাকবো না। যে সমস্ত ক্ষেত্রে এখনই সংস্কার সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে আমরা আগেই করে ফেলবো। আগের সরকার বাংলাদেশে এক জঘন্য শাসনের উদাহরণ তৈরি করেছে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা 2 সপ্তাহে অন্তত 1000 মানুষ হত্যা করেছেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের উৎপাদন সংকট না থাকলেও দামে নেই স্বস্তি। এ পরিস্থিতিতে ভারত চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয় আমদানির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। তবে বাজার নিয়ন্ত্রণে ঢালাওভাবে আমদানিতে ঝাঁপিয়ে না পড়ে দেশীয় উৎপাদন বাড়াতে জোর দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। সেই সাথে কারসাজি ঠেকাতে পদক্ষেপের তাগিদ তাদের। দেশের বাজারে চালের সংকট না থাকলেও স্বস্তি নেই দামে। 54 টাকার নিচে কেনা যাচ্ছে না মোটা চাল। সরু চালের দাম আরও চড়া। সরকারি হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে বাজারে চালের দাম প্রায় 10% বেশি। দাম বাড়ছে, আমাদের আয় বাড়ে না। যে বেতন পাই বেতনের দেখা যায় আমরা যে বাজার করে দেওয়া যায় আমাদের থাকে না। এ পরিস্থিতিতে 14 মাস পর চাল রপ্তানিতে বিধিনিষেধ প্রত্যাহার করে নিল ভারত। ব্যবসায়ীরা বলছেন, প্রতিবেশী দেশ থেকে চাল আমদানি করতে পারলে দেশের বাজারে দামেও প্রভাব পড়বে। সরকার আমাদের চাল আমদানির বিষয়ে যদি অবাধ খুলে দেয় আর কি, তাতে করে দেখা যাবে চাল আমদানি করে বাজারটা অনেক কমে যাবে। সাধারণ মানুষ কি করবে, খুব কম দামে চাল কিনতে পারবে, খেতে পারবে। ভারত থেকে সবশেষ 2022-23 অর্থবছরে 10 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছিল সরকার। ডলার সংকটে এসেছিল মাত্র 2 লাখ টন। তবে চাল আমদানির চেয়ে দেশে উৎপাদন বাড়ানোতে গুরুত্ব দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। পাশাপাশি দাম নিয়ন্ত্রণে বাজারে কারসাজি ঠেকানোর তাগিদ তাদের। বাজারে সরবরাহটা স্বাভাবিক রাখা যাচ্ছে না, যে কারণে ক্ষণে ক্ষণে আমাদের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। এখন যে অবস্থা, তাতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের যথেষ্ট কষ্ট হচ্ছে এবং এই ক্ষেত্রে বাজারকে নিয়ন্ত্রণ করা দরকার। এখানে সরকারের যথেষ্ট কার্যকর ভূমিকা রাখার অবকাশ আছে। 2023 সালের জুলাই মাসে দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে এবার মাঠে নামছে শিক্ষার্থীরা। রাজধানীর বাজারে অভিযানের জন্য এরই মধ্যে গঠন করা হয়েছে বেশ কিছু টিম। সোম ও মঙ্গলবার প্রাথমিক প্রশিক্ষণ শেষে মাঠে নামবেন এসব শিক্ষার্থীরা। আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর ভবনে নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প পণ্য নিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের মেলা, যেখানে পাট ও কাগজের নানা পণ্য প্রদর্শন করা হয়। একদিনের মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাট ও কাগজের পণ্যের ব্যবহার দিন দিন বাড়ছে বলে জানান উদ্যোক্তারা। তরুণদের সারা খুবই পাচ্ছি, যেমন আমাদের এই ব্যাগগুলো আছে, যারা এনএমএ, যারা জেনজি আছে এবং যারা আলফা আছে, আমাদের এই ব্যাগগুলোতে আমরা ওদের পছন্দের ক্যারেক্টারগুলোকে আমরা প্রিন্ট করে দিই এবং এই আমাদের যত এনএমই ফেস্ট আছে, আমরা একমাত্র যারা পাটের ব্যাগ আমরা তাদেরকে ব্যবহার করাতে পেরেছি। পলিথিনের বিকল্প আমাদের এখান থেকে নিতে হবে, বের করে ফেলতে হবে এবং আমার মনে হয় আর একটু গবেষণা দরকার আছে, যেটা এটা অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা আমরা পানিতে রাখতে পারি। পরে নিষিদ্ধ পলিথিন, পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিকল্প পণ্য চালু করা বিষয়ে সেমিনারে অংশ নেন উপদেষ্টা। সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। একটা শিক্ষার্থীদের তালিকা করা হয়েছে কোন কোন স্কুল কলেজ, সেটা আগামীকাল ওদেরকে এখানে একটা ওরিয়েন্টেশন দেওয়া হবে। ওরা কেবল উদ্বুদ্ধকরণের কাজটা করবে, আর হয়তো সকলের হাতে একটা করে পোস্টার থাকবে পলিথিন ব্যাগের ক্ষতিকর দিকগুলো নিয়ে। পাট শিল্পকে ফিরিয়ে আনার কথাও জানান তিনি। বলেন, ডিসেম্বর থেকে সচিবালয়ে পলিথিন মুক্ত হবে। আমরা এই অভিযানটা কিন্তু আমরা থামাবো না। 1 নভেম্বর থেকে তাদের পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযানটা শুরু হয়ে যাবে। দেখেন, এই জিনিসটা নিষিদ্ধ 2000 সাল থেকে। তারা এই 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা নিষিদ্ধ পণ্য উৎপাদনের কাজে জড়িত ছিল। বাজারের জন্য সবাইকে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বানও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। বাসা থেকে নিজেরা একটা ব্যাগ নিয়ে যাই, মানুষকে এই অভ্যস্ততায় আমাদেরকে আনতে হবে। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতারা। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সাংবাদিকদের অভিযোগ, ওরিয়ন গ্রুপের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী সংবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির প্রতিবেদকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে 4টি মামলা করেছে ওরিয়ন গ্রুপ। 2টি টেলিভিশনের প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ডিআরইউ। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন, প্রভাবশালীরা সবসময়ই গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। নতুন বাংলাদেশের এই উদয় পথে কেন এই মামলা, যে মামলাগুলো সাংবাদিকদেরকে সত্য প্রকাশ করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। সাংবাদিক নেতাদের সাফ কথা, মামলা দিয়ে সাংবাদিকদের রোখা যাবে না। যদি কেউ রিপোর্টের বিরুদ্ধে কোনো কথা থাকে তাহলে এটার নিয়ম রয়েছে। আপনারা রিজয়েন্ডার দিতে পারেন, আপনারা প্রেস কাউন্সিলে যেতে পারেন, কিন্তু এই মামলা কিসের ইঙ্গিত বহন করে? অবিলম্বে এই দুর্নীতিবাজদেরকে ধরতে হবে। ওরিয়ন গ্রুপ কোথা থেকে এসেছে? তাদের এত সাহস কোথা থেকে আসলো যে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা করে? তাদের দুর্নীতি প্রকাশ করার পরে অবিলম্বে মামলা তুলে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। যে প্রতিষ্ঠান মামলা করেছে, অবাক করার বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠান আসলে এই দেশে দুর্নীতির প্রতীক বলা যায়। এই দেশে একটি ব্যাংক ছিল, ওরিয়েন্টাল ব্যাংক। আপনারা খোঁজেন যে এই ব্যাংকটা এখন কোথায় আছে, কোথায় গেল? একটি ব্যাংক গিলে খেয়ে ফেলেছিল। সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এখন এই সময় এসে, মালিকরা এই সময় এসে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা করে। রিপোর্টাররা দেশের জন্য কাজ করে, তারা প্রফেশনাল রিপোর্ট করে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করলে সাংবাদিকরা বসে থাকবে না। অন্তর্বর্তী সরকারের সময়ও গণমাধ্যমের কাজে বাধা দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেন সাংবাদিকরা। ওরিয়ন গ্রুপের আরো বেশ কিছু দুর্নীতির তথ্য প্রমাণ আছে, যেগুলি ধারাবাহিকভাবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে একই বিষয়ে রাজধানী তিতুমির কলেজের সামনেও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বেলা 11টায় মহাখালীতে মানববন্ধন করে তিতুমির কলেজ সাংবাদিক সমিতি। মানববন্ধনে বক্তারা বলেন, ওরিয়ন গ্রুপের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার কারণেই এই হয়রানিমূলক মামলা। সাংবাদিকরা সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে এ ধরনের মামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা বলেও অভিযোগ করেন তারা। বলেন, আগেও প্রভাবশালীরা সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করলেও কখনোই সফল হয়নি। ক্রিকেটার সাকিবের নিরাপত্তার দায়িত্ব সরকারের, তবে আওয়ামী লীগের এমপি সাকিবের নিরাপত্তা চাওয়া অবান্তর বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবিও সাকিবের নিরাপত্তা ইস্যুতে নিশ্চুপ, যদিও মিরপুরে তার টেস্ট অধ্যায় শেষ হোক চাওয়া বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে কিন্তু আমার পার্ট হতে পারবো না। আসলে ক্রিকেটের মহাতারকা পরন্ত বেলায় খলনায়ক, দেশে ফিরতেই তার ভয় হয়। টেস্টকে বিদায় জানাতে চান মিরপুরে। বিসিবি সভাপতি নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবেন না। অবসর ঘোষণার পর ক্রিকেটার সাকিবের জন্য মন ভারী অনেকের। বিপরীতে আওয়ামী সরকারের এমপি সাকিবকে নিয়ে ক্ষোভ জমে আছে। অন্তর্বর্তী সরকারও স্পষ্ট বার্তা দেয়নি নিরাপত্তা নিয়ে, শঙ্কা তো থেকেই গেল। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেটে সাকিবের শূন্যতা অপূরণীয়। তার বিদায়টা সুখকর হলে নতুন সংস্কৃতিও দেখা যেত বিসিবিতে। সাকিবের ক্রিকেট গুরু ফাহিমের ব্যক্তিগত চাওয়া টেস্টে সাকিবের শেষটা হোক স্বস্তির, কিন্তু দেশে খেলে অবসরের সম্ভাবনাও দেখেন না তিনি। অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশে মাটিতে খেলা শেষ করবে। এটা এক ধরনের একটা কালচারাল ব্যাপার আছে এর সাথে। বাট আনফর্চুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। যদিও
আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কারণ ক্রিকেট বোর্ড বলেছে যে তারা যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে, সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে হয়তো স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না। সাকিব মিরপুরে যাতে শেষ টেস্ট খেলতে পারেন তার জন্য বিসিবিতে মানববন্ধনও করেছে তার কিছু সমর্থক। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।